তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপি নেতারা বলছেন তার যে ফিরে আসা, তার ফিরে আসাতে রাজনীতিতে আশার সঞ্চার হয়েছে, রাজনীতির আকাশে একটি সুবাতাস বইছে এবং রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হয়েছে। তার একটা প্ল্যানের কথা তিনি বলেছেন এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে বিএনপি 180 দিনে কি করবে, 6 মাসে কি করবে, 1 বছরে কি করবে বা 5 বছরে কি করবে, তাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আপনার কাছে একটু জানতে চাই যে তারেক রহমানের সামনে আসলে চ্যালেঞ্জগুলো কি কি এখন বর্তমানে? সর্বপ্রথমে সময় টিভিকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য। আপনারা সবাই বাংলাদেশের সকল মানুষ গতকালকে দেখেছে যে সাগরের যে প্লাবন, এই প্লাবনের মতো বাংলাদেশের চারিদিক থেকে মানুষ আমাদের ঢাকা শহর মুখে ছিল এবং আমাদের অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমানকে 17 বছর পরে সবাই অত্যন্ত সাদরে গ্রহণ করেছে। উনি ওনার ভাষণে খুব সুন্দরভাবে বলেছেন, ওনার 12 থেকে 15 মিনিটের ভাষণটা ছিল সাংঘাতিক পজিটিভ, ফিউচার ওরিয়েন্টেড। উনি দেশের জন্য কী করবেন এবং উনি মার্টিন লুথার কিংয়ের রেফারেন্স দিয়ে বলেছিলেন যে আমার একটা প্ল্যান আছে দেশের জন্য। আপনি যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেন, আমাদের দেশে 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনটা শুধুমাত্র হাসিনা বা তার যে মাফিয়া নেটওয়ার্ক দেশ থেকে পালিয়ে গিয়েছে তাই না, এটা আমাদের দেশের, আমাদের মনোজগতের উপরে একটা বড় প্রভাব ফেলেছে। দেড় যুগের যে অন্ধকার কালো শাসন, সেখান থেকে মানুষ বেরিয়ে এসেছে। মানুষের মধ্যে একটা প্রচণ্ডভাবে একটা আশা জাগিয়েছে। আশার একটা বড় দিক হলো আমাদের দেশের মানুষ, বিশেষ করে আমাদের যে নবীন আমাদের সম্প্রদায়, আমাদের নতুন প্রজন্ম, তারা ওই অতীতের যে রেটোরিক বেসড পলিটিক্স, মানুষকে অসম্মান করার পলিটিক্স, হিংসার পলিটিক্স, হিংসার ভিসাস সাইকেল এবং একটা মোট কথা একটা পরাধীন দেশে পলিটিক্স যেভাবে ফ্রেমড হয়, কাঠামোটা ফ্রেমড হয়, এই পলিটিক্স আমাদের চলে আসছিল বিভিন্ন কারণে। এই পলিটিক্স থেকে আসলে সবাই মুক্তি পেতে চায়। মানুষ চায় ভবিষ্যতের দিকে তাকাতে, ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে আমরা গড়ব এটা সবাই জানতে চায় এবং এ ব্যাপারে মানুষ এমনি রাজনৈতিক ফাঁকা বুলি আসলে শুনতে চায় না। এই যে একটা সেলফোন আমার হাতে দেখছেন, এই সেলফোনের ভিতরে এখন ইট হ্যাজ অ্যাক্সেস টু গ্লোবাল নলেজ। আপনি একটা বলবেন যে আমি সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা কায়েম করব বাংলাদেশে, যা অনেক অতীত থেকে অনেকেই বলে আসছে, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। এই ধরনের কথা শুনতে চায় না এবং এই কারণেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি, আমি বলবো অনেক বছর আগে থেকেই উনি দেশ নিয়ে অনেক চিন্তাভাবনা করছেন, দেশের বিভিন্ন সেক্টর নিয়ে উনি ভাবছেন। আমি যখন বিশ্বব্যাংকে, আমি এই বছর ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বব্যাংকে কর্মরত ছিলাম, আমার সাথে ওনার ইনফর্মালি অনেক ডিসকাশন হতো উন্নয়নের বিভিন্ন ব্যাপার নিয়ে। আমি ওনার সাথে রাজনৈতিক কোনো কথাবার্তা বলতাম না, কিন্তু বিভিন্ন দেশে স্বাস্থ্য কীভাবে ভালো হচ্ছে, শিক্ষা ব্যবস্থা কীভাবে ভালো হচ্ছে, আমরা কীভাবে সোশ্যাল প্রোটেকশন ব্যবস্থা দিচ্ছি, কৃষি আমরা কীভাবে ভালো করছি, ওয়াটার সিস্টেম কীভাবে ভালো করছি, এই আলোচনাগুলো আমরা করতাম। এবং গত 1 বছর ধরে বিশেষভাবে বাংলাদেশের জন্য 5ই আগস্টের পরবর্তীতে উনি এই 31 যে পয়েন্ট, রাষ্ট্র 31 দফা যে রাষ্ট্র মেরামতের কাঠামো, এইটা যখন উনি রোল আউট করলেন এই দেশে, রোল আউট করার পরে উনি একটা মোটামুটি আমরা বলি যে লেসন্স লার্ন, আমরা বুঝলাম যে সাধারণ মানুষ অবশ্যই বাংলাদেশের জন্য বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান বা অন্য প্রতিষ্ঠান যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোকে দাঁড় করানো অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের যে গ্রামের নারী পুরুষ, আমাদের নবীন যে জনগোষ্ঠী, ছাত্রছাত্রী, তারা সব জানতে চায় তাদের জন্য প্রতিদিনের জীবনে কি ভ্যালু অ্যাড করবে রাজনীতি এবং রাজনীতিবিদরা, কি ভ্যালু অ্যাড করবে। এবং সেইটা জানতে, ওইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা 8টা বিষয়কে প্রায়োরিটাইজ করেছি, যে বিষয়গুলো সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের জন্য খুবই প্রয়োজন। 8টা বিষয়ের মধ্যে একটি হলো স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ, তারপরে আপনার এমপ্লয়মেন্ট, চাকরি বাকরি, তারপরে আমাদের দেশের যে ধর্মীয় নেতারা আছেন, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবদের জীবন, এই বিষয়গুলোকে উনি প্রায়োরিটাইজ করেছেন। এবং প্রতিটি বিষয় নিয়ে ওনার গাইডেন্সে আমরা দেশের ভিতরে এবং দেশের বাইরে যে বিশাল ডায়াসপোরা কমিউনিটি আছে তাদেরকে নিয়ে, এক্সপার্টদেরকে নিয়ে আমরা বিষয়ভিত্তিক এক্সপার্ট টিম গঠন করেছি। এই টিম কাজ করছে আমাদের, প্রায় অনেক টিম 1 বছর ধরে কাজ করছে
এবং কাজ করে প্রতিটি বিষয়ের উপরে। যেমন আমরা বলি ফ্যামিলি কার্ড, বলছি ইটস এ কার্ড কাইন্ড অফ সোশ্যাল প্রোটেকশন। আমরা বলি যে বেগম জিয়া, আমাদের দেশের বেগম জিয়া, উনি 92-93 যে ফুড অর ক্যাশ ফর এডুকেশন প্রোগ্রাম আমাদের দেশে চালু করেছিলেন। এই প্রোগ্রামের ফলে আমাদের দেশে মেয়েদের এডুকেশন এনরোলমেন্ট অনেক বেড়েছে। প্রাইমারি এনরোলমেন্ট রেট মেয়েদেরটা ছেলেদের চেয়েও বেশি। মেয়েদের লেবার ফোর্সে পার্টিসিপেশন বেড়েছে। এই যে এখন দেখছেন গার্মেন্ট সেক্টরে, অন্যান্য সেক্টরে মেয়েরা কাজ করছে। ফার্টিলিটি কমেছে। এই ফার্টিলিটি কমার বড় কারণ মেয়েরা এখন স্কুল কলেজে যাচ্ছে, তারা চাকরিতে যাচ্ছে, তাদের সন্তান নেওয়ার অত চাহিদা তাদের নাই। তো আমরা বলি যে ওই সময় আমরা করেছি সুশিক্ষিত মেয়েদেরকে, বিএনপি সরকার। আমরা ভবিষ্যতে যদি রাষ্ট্র চালানোর দায়িত্ব পাই, আমরা মেয়েদেরকে করব স্বনির্ভর। এই জন্য ফ্যামিলি কার্ড ফর এক্সাম্পল তৈরি করা হয়েছে। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আপনার কাছে আবার আসবো। মঞ্জু ভাই, যেটি জিয়াউদ্দিন হায়দারের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে তারেক রহমানের সামনে বর্তমানে এখন আসলে চ্যালেঞ্জগুলো কি কি, ভাই সুন্দর করে উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে মানুষ এখন সামনের দিকে এগিয়ে যেতে চায়, পেছনের যে রাজনীতি, পলিটিক্যাল রেটরিক তিনি আসলে পছন্দ করেন না। আপনার কাছে ঠিক একই প্রশ্নটা করতে চাই যে তারেক রহমানদের দেশের প্রত্যাবর্তনের পরে রাজনীতিতে আসলে কি বার্তা দিয়েছে, বা রাজনীতিতে কি গুণগত পরিবর্তন, উনি তো মাত্র গতকালকে আসলেন, কি গুণগত পরিবর্তন হতে পারে? ধন্যবাদ আফজাল আপনাকে, জিয়া ভাই সহ দর্শকদেরকে শুভেচ্ছা। তারেক রহমানের এই 17 বছর পর দেশে ফেরা এখন অনেক বর্ণাঢ্য মনে হচ্ছে, অনেক খুব আনন্দ মনে হচ্ছে, কিন্তু ওনার দেশ থেকে যাওয়াটা ছিল খুবই বিষাদময়। এখন আমরা যারা এই বর্ণাঢ্য দিকটা দেখছি, তাদের কাছে অনেকের কাছে হয়তো একরকম মনে হতে পারে, কিন্তু ওনার এখান থেকে যেতে বাধ্য হওয়াটা যারা দেখেছেন, তারা দেখেছেন কি অসহায় অবস্থার মধ্যে ওনাকে যেতে হয়েছে। ওনাকে ক্র্যাচে ভর করে আরেকজনের কাঁধে হাত দিয়ে ওনার যে চিকিৎসা, যিনি খুব ওতপ্রোতভাবে ছিলেন, প্রফেসর মাজহারুল ইসলাম দোলন, আমাদের খুবই বন্ধু মানুষ, আমরা একসাথে প্রায় সময় অনেক সেই স্মৃতিচারণগুলো করি। তাহলে ওই বিধ্বস্ত অবস্থায় ওনার একটা জীবনের ঝুঁকি নিয়ে উনি দেশের বাইরে গেলেন, দীর্ঘদিন চিকিৎসা নিলেন, সুস্থ হলেন, যথেষ্ট সুস্থ উনি এখন। আমি দেখলাম কালকে যেভাবে হাঁটছেন, খুবই ওনাকে যথেষ্ট ফিট মনে হয়েছে। তারপরে যে এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লোকদের সাথে যে হাত নাড়লেন, এটা কিন্তু একটা ফিটনেসের প্রমাণ ওনার শারীরিক। সেকেন্ড হচ্ছে, এই লম্বা সময়ে উনি তার দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং আন্দোলন সংগ্রামের দলকে পরিচালনা করেছেন। দলটাকে ভাঙার অনেক ষড়যন্ত্র হয়েছিল, এটা উনি রোধ করতে পেরেছেন। এবং তারেক রহমান তার দলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্নাতীতভাবে জনপ্রিয়, এটা গত কাল থেকে আজ পর্যন্ত সেটা প্রমাণিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমানের কি তাহলে কোনো ব্যর্থতা নাই? আমি যে ব্যর্থতাটা দেখি,